প্রিয় দর্শক, সিলেট 21-এর সাহিত্য আড্ডা, এই সাহিত্য আড্ডা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি এম.এ. অমর। সিলেট 21 এবার আয়োজন করেছে সাহিত্য আড্ডা। সেই সাহিত্য আড্ডা আমরা চলমান রাখতে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের প্রয়োজন। আপনারা অনুষ্ঠানটির কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। সেই মতামতের ভিত্তিতে আমরা সেই অনুষ্ঠানটি দীর্ঘ পথ চলা শুরু করব। আপনারা জানেন বর্তমান যুগে সাহিত্য আড্ডাটা একদম বিলুপ্তির পথে। সেখান থেকে আমরা চিন্তা করেছি আবারও আমরা এই সাহিত্য আড্ডা কিভাবে শুরু করা যায়। সেই চিন্তা থেকে আমাদের এই আয়োজন, আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই প্রথম অনুষ্ঠান। আর এই প্রথম অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনারা সকলের পরিচিত, আপনারা সকলে চেনেন পূর্ব সিলেটে যিনি জন্মগ্রহণ করেছেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় কবি আজিজ ইবনে গনি। তিনি একাধারে কবি, কলামিস্ট, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রকাশকও। তার নিজস্ব প্রকাশনা রয়েছে জুই প্রকাশ। সেই জুই প্রকাশের প্রকাশক আজিজ ইবনে গনি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার সাথে আমরা কথা বলবো, সাহিত্য বিষয় নিয়ে আলাপ করব, সাহিত্য নিয়ে কিভাবে সামনের দিকে যাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। ফাঁকে ফাঁকে কিছু কবিতা আবৃত্তি ওনার কাছ থেকে শুনবো। আজিজ ইবনে গনি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে সাহিত্য আড্ডাটা আমরা আয়োজন করেছি শুরুতে, আমাদেরকে দিয়েই আপনাকে জিজ্ঞাসা, কেমন লাগছে আপনার এই অনুষ্ঠানটি? আমার আসলে খুব ভালো লাগছে। আমাদের এই ধরা যায় সারাটা বাংলায় এই সাহিত্যের যে আগের মতো যে একটা আড্ডা হতো, এই আড্ডাগুলি এখন আর নেই, জিমিয়ে পড়েছে সব জায়গায়। আমরা যদি এভাবে সাহিত্য আড্ডা শুরু করি তাহলে আশাবাদী যে আমাদের যে সাহিত্যের অতীত এটা ফিরে আসবে। আমরা আপনার কিছু জীবনের কথা শুনবো, আবৃত্তি শুনবো এবং আপনার কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা কথা বলবো। আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে আপনার এই সাহিত্য বা সাংবাদিকতা বা কলাম, এই লেখালেখির জগতে আপনি কত বছর আগ থেকে যুক্ত? আমার লেখালেখি শুরুটা 1984 সাল থেকে। 1984 সালে আমি লেখালেখি করেছি, কিন্তু তখন কোনো পত্রিকায় আমার লেখা ছাপতো না, মানে এরকম মানের ছিল। আর তখন বর্তমান সময়ে যে ফেসবুক আছে, একটা কিছু লিখলেই ফেসবুকে দেয়া যায় আর দিলেই সবাই কবি বলে, কিন্তু তখন এরকম সিস্টেম ছিল না। তখন পত্রিকা ছিল, রেজিস্ট্রেশন করা পত্রিকা, সাপ্তাহিক বা দৈনিক, ওগুলোতে লেখা পাঠাতে হতো। খুব কষ্ট ছিল তখন একটা পত্রিকায় লেখা ছাপানো, যতই ভালো হোক কিন্তু লেখা ছাপা হতো না। কারণ হচ্ছে একটা পত্রিকায় অন্তত পক্ষে 1000-2000 লেখা গিয়ে জমা হতো। এ থেকে বাছাই করে 10টা-20টা কবিতা একটা পাতায় আসতো। তখন তো বিষয়টা কঠিন না। আর ওই সময় আপনারা কবিতাগুলা এই অফিসগুলো কিভাবে প্রেরণ করতেন? ওই সময় তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না, মানে এই কিভাবে আপনারা পাঠাতেন? তখন আসলে খুব মজার বিষয়, তখন ডাক বিভাগের সাথে আমাদের সম্পর্ক ছিল। ডাক যুগে এগুলো পাঠানো হতো, এছাড়া আর কোনো মাধ্যম নাই। আর মাধ্যম ছিল কারোর সাথে, কেউ যদি অফিসে যায়, অফিসের সাথে সম্পর্ক থাকে, তাহলে তার সাথে একটা খাম দেওয়া হতো। তবে সবচেয়ে বেশিরভাগ ডাকেই বা এই যে কুরিয়ার, তখন কুরিয়ারের কিছুটা প্রচলন ছিল। আমি যখন লেখালেখি শুরু করি, কুরিয়ারেও মাঝে মধ্যে লেখা দিতাম। বিশেষ করে আমি বেশিরভাগ পোস্ট কার্ডে লিখা দিতাম। এক পাতার একটা পোস্ট কার্ড, দেখেছেন কিনা জানি না। আমি দেখি। ওই এক পৃষ্ঠায় ঠিকানা, এক পৃষ্ঠায় কবিতা লিখে ওইটা পাঠিয়ে দিতাম। আপনার প্রথম কবিতা বা লেখা কোন পত্রিকায় ছাপিয়েছে? আমার প্রথম কোন লেখা এটা আমার স্মরণ নেই, তবে প্রথম লেখাটা আমার প্রিন্ট হয়েছিল চট্টগ্রামের একটা পত্রিকা, শিশু কিশোরদের উপযোগী পত্রিকা সাম্পান। এটা ইসলামী ফাউন্ডেশন বের করতো, চট্টগ্রাম থেকে বের হতো এটা। ওই পত্রিকা 4 লাইনের একটা সোরা আমার ছিল, বাংলাদেশটি। সোরাটার নাম বাংলাদেশটি। এটা 4 লাইনের সোরা ছিল। আর নামটা কিন্তু তখন আজিজ ইবনে গনি নামে ছাপা হয় নাই, ছাপা হয়েছিল ATM আব্দুল আজিজ নামে। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি প্রিয় দর্শক, অনেক কবি সাহিত্যিকরা তারা ছদ্মনাম ব্যবহার করতেন এবং ছদ্মনামে অনেক লেখক তাদের কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছেন। সংবাদ মাধ্যমে অনেক সাংবাদিকও তারা ছদ্মনাম ব্যবহার করতেন, এরকমই তিনি লিখেছেন। আমরা ওনার কাছে আবারও যাব, কথা শুনবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পূর্ব সিলেটের খ্যাতিমান কবি, একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট আজিজ ইবনে গনি। তিনি আমাদের মাঝে
উপস্থিত হয়েছেন। অনেক কথা শুনলাম, আপনার লিখনী জীবনীও কিছু অংশ আমরা শুনেছি। একটি কবিতা আপনার কাছ থেকে শুনবো, তারপরে আরো আমরা কথা বলবো এবং সামনের দিকে অগ্রসর হবো। একটি কবিতা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি একটা কবিতা শুনতে চাচ্ছেন, কিন্তু বলেন নাই যে কার কবিতা শুনবেন, আমার লেখা শুনবেন নাকি অন্য কোনো কবির লেখা। আমাদের আমি- এই অনুষ্ঠানটা কবিদের নিয়ে কবিতার সাহিত্য আড্ডা অনুষ্ঠান। এখানে যে কোনো কবির কবিতা আবৃত্তি করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা এই অনুষ্ঠানটা মূলত আবৃত্তি আপনার কাছ থেকে জানানোর চেষ্টা করব দর্শকদের, যে আপনি আবৃত্তিও করেন এবং আপনার স্বরচিত কবিতাও যে থাকে সেটাও আমরা বলতে পারবেন। দর্শক জানবে যে আপনি কবিতা শুধু লিখেন না, আবৃত্তিও করেন, লিখেন। এটাই আসলে আমি কোনো আবৃত্তিকার না, পাঠ করার চেষ্টা করি। তো আমি আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমার লেখা একটি কবিতা দিয়ে পাঠ শুরু করব। আর কবিতাটা যাতনায় জীবন, আমার সম্পাদিত বই থেকে নিচ্ছি। তুমি যেন একটা চাঁদ আমার, আমি দেখি তোমার দাঁড়িয়ে থাকা, তোমার হেঁটে যাওয়া, হেঁটে যেতে যেতে উড়াও কুন্তল সমীরণে ঢেউ খেলে ঢেউ। আমি দেখি তোমার চোখের ভুরি কননিকা, টিপ্পনি কেটে মৃদু হাসির ঝলক, প্রেমের অমিয় আহ্বান আমার বুকে আচানক দর পড়ানে। আমি দেখি শাড়ির আঁচল পড়েছে ঝুলে, পিঠ ভেয়ে ভেয়ে মন চায় ধরে আঁচলে, দুষ্ট হাওয়ার দুষ্টামিতে হয় লুকোচুরি খেলা। আমি দেখি তোমার দন্তরাশি ফকফকা দবদবে সাদা, আসলেই জোরে মুক্ত অমূল্য রতন, ভরে যায় মন দেখে দেখে আমার উদাসী মন ফেরে না চুপ। আমি দেখি তুমি তাকিয়ে থাকো আকাশে, রাতের তারা গুনো দেখো চাঁদ তোমার পিছে আমি, অথচ দেখো না তুমি আমাকে। আমি ঠিকই দেখি তোমায় অপলকে নয়নে গণ হাদারে, তুমি যেন একটা চাঁদ আমার, তুমি যেন একটা চাঁদ আমার, তুমি যেন একটা চাঁদ আমার। অসংখ্য ধন্যবাদ। আপনার এই কবিতাটা শুনে আমি আসলে কবিতার ভিতরে হারিয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমার সেই কিশোরের সময়কার। এভাবে কোনো এক আপনি সাহিত্য নিয়ে খুব কাজ করছেন, সাহিত্য আড্ডাগুলো আপনি সাপ্তাহিক করতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই সাহিত্য নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? একটু আগেই বলা হয়েছে যে সাহিত্যের এই যে বিষয়টা, মানে সাহিত্যে আড্ডা বা নতুন কেউ গড়ে ওঠা, সব মিলে এই সাহিত্যাঙ্গন জিমিয়ে পড়েছে, শুধু আমাদের বিয়ানীবাজার না, অন্যান্য এলাকায়ও। আর এর মূল দোষী আমি বানাবো মোবাইলকে। বর্তমান যে মোবাইল সংস্কৃতি, এই মোবাইল আসার কারণে এই বর্তমান প্রজন্ম, এমনকি এই বুড়ো প্রজন্মরাও মানে সাহিত্য থেকে হারিয়ে যাচ্ছে, সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছে। এইসব আমার মাথায় একটু আসলো যে কিভাবে এদের সাহিত্যের জগতে আবার ফিরিয়ে আনা যায়। এই চিন্তা থেকে আমি এই 2024 সালে আমি একটা অনুষ্ঠান করি, জুই প্রকাশ আন্তর্জাতিক কবিতা উৎসব। যে এই উৎসবের মাধ্যমে আমি যারা সাহিত্যের প্রতি টান নেই বা সাহিত্য বিমুখ আছে, তাদের আমি এদিকে একটু আস্তে আস্তে করে, মানে বছরে একটা অনুষ্ঠান হলেও আমি যদি করি, তাহলে তারা এখানে আসলে তারা দেখবে, শুনবে, কবি সাহিত্যিকদের আড্ডা হবে, কবিতা পাঠ হবে, গান হবে, তারা এগুলো দেখবে, দেখে একটু উদ্বুদ্ধ হবে। এছাড়াও আমি আরো একটা উদ্যোগ নিয়েছি, যে দেখা যায় যে আমার এই যে বছরে একবার সাহিত্য আড্ডা, এটা অনেক লম্বা সময়ের ব্যবধান হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে আমার এই জুই প্রকাশ থেকে আমি মাসিক একটা আড্ডা করব। বর্তমানে আমি মাসিক একটা আড্ডা করতেছি। আপনি নিজেই তো এই আড্ডায় গেছেন। তো এভাবেই আমি সাহিত্যকে নিয়ে এগুতে চাই, যে বর্তমান প্রজন্ম বা এই বুড়িরা যাতে এই আগের মতো সাহিত্যে ফিরে আসে। মোবাইলে সাহিত্যের সব শাখা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু মোবাইল রেখে কেউ বই পড়ে না। সাহিত্য পড়ছে, তারা মোবাইলে পড়ছে, কবিতা যে পড়া হয় না তা নয়। মোবাইলে লাখ লাখ দেখা যায় ভিউ হয়েছে একটা কবিতায়, তাহলে এটা না পড়লে কেমনে হয়। কিন্তু তারা মোবাইলে পড়ে, মোবাইলে শুনে। এটা কিন্তু মানতে হবে, আজিজ ইবনে গনি কিন্তু 2005-7 সালে কেউ চিনত না, শুধুমাত্র তার লেখা পড়তো যে আজিজ ইবনে গনির লেখা পড়ছে। মোবাইল কিন্তু আপনাকে পরিচিত করেছে যে আপনি এই আজিজ ইবনে গনি।
এটা কিন্তু আপনাকে না, মানতে হবে। এটা ঠিক আছে। আগে আগে আমাদের অনুষ্ঠানে আসলে অনেক সময় কম, আমরা দীর্ঘতে যাব না, আবারও একটি আপনার কবিতা আবৃত্তি শুনবো। ধন্যবাদ আপনাকে। আমি এবারে পুষ্পিতা চট্টোপাধ্যায়ের একটা কবিতা শোনাবো, যাতনায় জীবন বই থেকে। উনার বাড়ি হচ্ছে কলকাতায়। উনি একজন কবি এবং পাশাপাশি আবৃত্তি শিল্পী। ওনার লেখা আমার ভালো লাগে, তাই আমি এই বইতে সংযোজন করার চেষ্টা করেছি। আমি ওনার দুটো লেখা এখানে আছে, আমি দুটো লেখাই পাঠ করে শোনাবো। ঘুমন্ত রাতগুলো সব সময় মধুর হয় না, কিছু সময় বিষাদ এসেও বর করে মনে। কিছু স্বপ্নের নকশা আঁকি বুকি করে, কিছু নীল কষ্ট নীল ব্যথা জেগে ওঠে, কিছু জ্বলন্ত বাসনায়ও অতৃপ্ততা থাকে। সাদা মেঘ সরে গেলেই আকাশ নীল হয় না, আবার কিছু কালো মেঘ এসে ভিড় করে, তবে ওই কালো মেঘে সব সময় বৃষ্টি হয় না, ওতেই যে লুকিয়ে থাকে সাত রঙা রামধনুর ঝিলিক সরিয়ে দেওয়ার কাপালিক সুখ। দ্বিতীয় কবিতা, চলো রুদ্দুর হয়। আয়না আবার প্লাবন জলে সুখ কুড়িয়ে খাই, পালতুলা ওই নৌকোতে চল, বাতাস ছুঁয়ে যায়। ভাসতে ভাসতে আমরা দুজন পাগল পাড়া যত, জগরা ভুলে চুম্বনে চল সারিয়ে তুলি কত। কতর মাটি জল চিটালেই ফুটবে নতুন ফুল, ও প্রেম জাগো আমরা দুজন শুধরে নেব ভুল। দুহাত দিয়ে মেঘ সরিয়ে চল রোদ্দুর হই, হৃদ কমলে পদ্ম প্রেমের সুখ মাখিত হই। নতুন প্রজন্মের প্রতি আসলে এই কবিতায় আসার আপনার কি উপদেশ রয়েছে? নতুন কবিরা, নতুন যারা কবিতায় আসার জন্য বা তরুণরা কবিতার দিকে ঝুঁকের জন্য, যে সাহিত্য আড্ডা হচ্ছে না, এই সাহিত্য আড্ডা না হওয়ার কারণে নতুন কোনো গুণী কবি বা গুণীজন জন্ম নিচ্ছেন না। যেখানে গুণীদের কদর নেই সেখানে গুণীজন জন্মায় না, একটা কথা আছে। তো এই সাহিত্য আড্ডাগুলো হওয়ার মানেই গুণীজন তৈরি করা, কবি সাহিত্যিক শিল্পী এ ধরনের গুণীজন তৈরি করা সাহিত্য আড্ডার মানেই হচ্ছে। তো আমাদের এই যে বিয়ানীবাজার থেকে অনেক গুণীজন চলে গেছে, এই চলে যাওয়ার শূন্যস্থানটা পূরণ হচ্ছে না। কবিতা বা উচ্চারণ অনেকের আছে, শব্দচয়নের যে সমস্যা, এগুলো ফিরিয়ে আনতে গেলে কি কি প্রয়োজন আছে? এগুলা ফিরিয়ে আনতে গেলে আমাদের এভাবে সাহিত্য আড্ডা দিতে হবে এবং সাহিত্য আড্ডায় গুণীজনদের আনতে হবে যারা এ ব্যাপারে অভিজ্ঞ আছে, কবিতা পাঠের উচ্চারণ ব্যাপারে, শব্দ উচ্চারণে যারা শুদ্ধ শব্দ উচ্চারণ করে। আমরা কিন্তু সিলেটি, আমরা যতই শুদ্ধ ভাষায় কথা বলি না কেন, কিন্তু আমাদের সিলেটের একটা টান বা একটা টোন যেটা সুর, এটা থেকে যায় পুরোপুরি। আমরা এই শব্দগুলা উচ্চারণ করতে পারি না। আমরা আরো একটি কবিতা আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকেও। আমি এবার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্সের একটা কবিতা পাঠ করব। পাপী নারী। মন মানে না তোমার নীতি, একই করছো সই, প্রেম কোন প্রেমিকের হাত ধরিয়ে আসো তুমি কয়। নেশা তোমার প্রেমিক ভজন, তাকো সুযোগ খুঁজে, পেশা তোমার কাম ব্যবসা, বিলাও চোখ বুঝে। যখন যাও যার কাছে তখন তুমি তার, রূপের বড়াই করে কেন যৌবন করছো পার। বচন তোমার মধু মাখা, বেলকি তোমার সেই, এ পুঁজির ফান্দে পড়ে বিশ্ব অনেকেই। টাকার কাছে হয়ে জিম্মি করছো জীবন নাশ, বংশকে বদনামি করে কেন পাপে করছো বাস। সুন্দর কবিতা, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট 21 এর আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠান। আর সাহিত্য আড্ডা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কবি, কলামের সাংবাদিক এবং প্রকাশক আজিজ ইবনে গনি। তিনি সেই 84 সাল থেকে এই লেখার যুদ্ধ যাত্রায় যাত্রী হয়ে এখনো আছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। ইতিপূর্বে তিনি তার কথায় বলে গিয়েছেন মাসিক একটি আড্ডা, সাহিত্য আড্ডা তৈরি করছেন, বাৎসরিক আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করছেন। এগুলোই সাহিত্যের মূল যুদ্ধ এবং সেই যুদ্ধের অস্ত্রগুলাই হচ্ছে কলম আর খাতা। দর্শক, আগামী পর্বে আপনাদের সাথে আমরা আবারও কোনো এক কবি নিয়ে কথা বলবো, সাহিত্যের কথা বলবো, কবির কথা বলবো। আপনারা জানেন সাহিত্য সংস্কৃতি মানুষের একটি খোরাক। যেমন একটা শরীরের প্রয়োজন খেলাধুলা বিনোদন, ঠিক তেমনি একজন মানুষেরও সাহিত্য কর্মের অতি প্রয়োজন। আমরা
শেষ ওনার সাথে কথা বলবো, তারপরে বিদায় নেব। আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কি রয়েছে সাহিত্য নিয়ে, এবং পরিশেষে সর্বশেষ কোন কবিতাটি আপনার কাছ থেকে আমরা শুনবো, শুনে বিদায় নেব? দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আবার সাহিত্যের জগতে ফিরে আসুন। আজকাল মোবাইলের দিকে বেশিরভাগই আমরা আকৃষ্ট, ছোটো থেকে বড়রা, আর বেশিরভাগই ছোটরা মোবাইলে আসক্ত। আপনারা তাদের দিকে একটু খেয়াল নেবেন, মোবাইল তাদের কাছ থেকে দূরে রাখবেন এবং মোবাইলের পরিবর্তে তাদের বই কিনে দেবেন। ছোট্টদের অনেক অনেক বই রয়েছে, আপনারা ছোটদের উপযোগী, তাদের উপযোগী বইগুলো তাদের হাতে তুলে দেবেন। তারা পড়ুক না পড়ুক, আপনারা তাদের শীতানে, অন্তত পক্ষে শীতানে একটা বই নিয়ে রাখবেন। সে দেখবে, ঘুম থেকে উঠেই একটা বই দেখবে। এই বই দেখলে তার মনের মধ্যে দেখতে দেখতে এক সময় তার আগ্রহ জাগবে যে এটা কেন এখানে রাখা, এটাতে কি আছে, সে দেখার একটু চেষ্টা করবে। এভাবে চেষ্টা করতে করতে এক সময় মোবাইল থেকে সে বইয়ের মধ্যে আকৃষ্ট হবে। আমার অনুরোধ থাকবে এটাই আপনাদের প্রতি, আপনারা মোবাইল দূরে রাখবেন, বাচ্চাদের হাতে বই তুলে দেবেন। আমি শেষ কবিতাটা পাঠ করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। রইস রহমান এবারের যে কবিতাটা পাঠ করব, উনি সুনামগঞ্জের গুণীজন, থাকেন আমেরিকায়। আমি ওনার লেখা দুটো গীতি কবিতা পাঠ করে, আমরা একটি শুনবো, সময় আমাদের অনেক। ধন্যবাদ। আমি একটি পাঠ করতেছি। জানলায় চেয়ে আকাশ নীলে মেঘের জলে, কে আলপনা আঁকে জন্নার গানে মুগ্ধ প্রাণে, স্রোত বয় নদীর বাঁকে, ভোর বেলারি সোনালি রোদ গাছের শাখে শাখে, বিকেল বেলার গধূলি রং আনন্দে গায়ে মাখে, পাখির গানে ঘুমায় সবাই যাকে পাখির ডাকে, বৈশাখ মাসে আম জাম কাঁঠাল কত গাছে পাকে, জানলায় চেয়ে দেখি আকাশ গাছগাছালির ফাঁকে, আলো আধার রঙের মেলায় সব ভুলে রইস থাকে। এটা আসলে গান, আমি কবিতার ভাষায় বললাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং সাহিত্য নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনারা সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন, শুনছিলেন সিলেট 21-এর সাহিত্য আড্ডা অনুষ্ঠান, এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে ছিলাম এম এ অমর। আগামী পর্বে আবারও একজন কবিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।